শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্লাস্টিক দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, একে না ছাড়লে ধ্বংস পিছু ছাড়বে না বলেন প্রধান উপদেষ্টা পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধন। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় ষষ্ঠ দিনের বৈঠকে রাজনৈতিক দলগুলো ছাড় দেওয়ার আবারও আহ্বান জানালেন কমিশন সহসভাপতি। বরগুনায় ১.৫ দশক ধরে বন্ধ পানি শোধন প্লান্ট, বাড়িতে ধরা বৃষ্টির পানিতে জেলা জুড়ে বেড়েছে মশা ও ডেঙ্গু। প্লান্ট চালু হবে জানালো পৌরসভা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্লাস্টিক দূষণ ভয়াবহ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধন করে একথা বলেন তিনি। বিস্তারিত মৌমিতা জান্নাতের রিপোর্টে। বর্তমান বিশ্বের ফুসফুসে যেন নীরব ঘাতক সভ্যতা বিধ্বংসী প্লাস্টিক, যা পৃথিবীর বাস্তুতন্ত্র, মানব স্বাস্থ্য এবং অর্থনীতিকে ফেলেছে উদ্বেগজনক চ্যালেঞ্জের মুখে। এবছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য তাই প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে এসে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় স্মরণ করিয়ে দেন প্লাস্টিক পণ্য ব্যবহারের ভয়াবহ বিপর্যয়ের কথা। জানালেন, এখনই সমস্যার সমাধান না করলে অস্তিত্ব হারাবে মানুষ। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে ৩ ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। বর্তমানের তরুণদের ইতিহাসের সবচেয়ে সৃজনশীল ও শক্তিশালী প্রজন্ম উল্লেখ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। জানান, স্বল্প সময় অন্তর্বর্তী সরকার নদী ও বনভূমি সংরক্ষণে নিয়েছে বেশ কিছু পদক্ষেপ। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন, সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে। গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি। প্রধান উপদেষ্টা আরও বলেন, বদলাতে হবে উন্নয়নের ধারণা, শূন্যে নামিয়ে আনতে হবে কার্বন নিঃসরণ। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দুদিন বিরতির পর আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের বৈঠক। অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এতে আজ বৈঠকে ৫টি আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে: রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অর্থাৎ উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব। এর আগেও এই ৫ বিষয়ে প্রাথমিক আলোচনায় একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এগুলো অভূতপূর্ব, এগুলো আমরা সকলে মিলে অর্জন করেছি। সেই অর্জনকে ধরে রাখতে হবে, সেই অর্জনকে একটা সাফল্যের দিকে নিয়ে যেতে হবে। সেই চেষ্টাটায় আপনারা সকলেই আন্তরিক, সকলেই সংস্কার চাইছেন, সকলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাইছেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছেন। সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি,
ধীর গতিতে আমাদের একটু সময়ের তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে এই প্রক্রিয়াটা শেষ করব। দর্শক, ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, বৈঠকে বিভিন্ন দলের বক্তব্য সম্পর্কে কি জানতে পেরেছেন? সুমাইয়া, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আজ ষষ্ঠ দিনের যে আলোচনা, সেই আলোচনায় এখন মধ্যাহ্ন বিরতি চলছে। সেই বিরতিতে বেরিয়ে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার ভিতরে যে বক্তব্য দিয়েছেন তার সারসংক্ষেপ তুলে ধরেছেন। আজকের যে প্রথম 3 ঘন্টার আলোচনায় কিন্তু দুটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কিন্তু শুরুর দিকেই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রের মূলনীতির সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই বিষয়টি রাষ্ট্রের মূলনীতির সাথে সংযুক্ত করা যায় কিনা সে বিষয়ে প্রস্তাব করা হয় এবং এর উপরে কিন্তু রাজনৈতিক দলগুলো বিশদ আলোচনা করেছে। বিভিন্ন দল তাদের মতামত তুলে ধরেছে পক্ষে বিপক্ষে। তবে এই বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। এ কারণেই কিন্তু এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করা হবে এমন অবস্থায় রয়েছে। এরপরেই কিন্তু কমিশনের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হয় রাজনৈতিক দলগুলোর কাছে। সেটি হলো এনসিসি অর্থাৎ জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটি প্রস্তাবনা আগে করা হয়েছিল সেটির সেটির কাঠামোগত এবং পরিবর্তন এবং নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এই কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে। নতুন যে নামটি করা হয়েছে সেটি হলো সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। এমন একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলো কিন্তু সেগুলোর উপরেও আলোচনা করছেন এবং সেখানে কাঠামোগত বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। নাম বাদ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আগের যে কাঠামো সেখান থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তবে এই দুটি বিষয় নিয়ে একটিতেও কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। মধ্যাহ্ন বিরতি এখন চলছে, বিরতির পরবর্তীতে আবার বিকেল পর্যন্ত এই আলোচনা চলবে। আমরা আসলে অপেক্ষা করছি যে এই আলোচনাগুলো কোথায় গিয়ে দাঁড়ায় এবং কোনো সিদ্ধান্তে আসতে পারি কিনা। হয়তো আমরা সন্ধ্যা নাগাদ যে ব্রিফিং করবে রাজনৈতিক দলগুলো এবং কমিশনের পক্ষ থেকে সেখান থেকে আমরা সিদ্ধান্ত জানতে পারবো। তো ফরেন সার্ভিস একাডেমি থেকে এই ছিল আমার কাছে। ধন্যবাদ তানভীর। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে বিস্তারিত জানালেন সহকর্মী হাসনাইন তানভীর। দেশের বিভিন্ন জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন অনেকে। বরগুনায় আরও ৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৯৫ জন। আশঙ্কাজনক হওয়ায় ৫ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লায় নতুন করে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩৩ জন। এদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন। এদিকে চট্টগ্রামে আরও ১৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে সেখানে ডেঙ্গু শনাক্তের সংখ্যা ১২২-এ পৌঁছেছে। পটুয়াখালীতে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৪ জনের। কুমিল্লা ও চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম ইমরুল এবং নাজমুল সাদেকি। স্থানটিতে দাঁড়িয়েছি, এর পিছনেই দেখতে পাচ্ছেন যে একটি বদ্ধ জলাশয়, যেখানে প্রতিনিয়তই এডিস মশার লার্ভা উৎপন্ন হওয়ার জন্য যথেষ্ট। তো এটি হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তো এরকম কিন্তু কুমিল্লার ১৭টি উপজেলাতে এরকম একটা বদ্ধ জলাশয় রয়েছে, যেখান থেকে প্রতিনিয়তই এডিস মশা উৎপন্ন হতে পারে। তো আমি কথা বলেছি কুমিল্লার রেড জোন খ্যাত দাউদকান্দির পৌর এলাকা এবং জনগণের সাথে এবং সেখানকার স্বাস্থ্য কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন যে কুমিল্লার জেলার দাউদকান্দিতেই গত ১ মাসে অন্তত ১,০০০-এরও বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর শনাক্ত করা হয়েছে। চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই কিন্তু বাড়ছে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আলাদা ডেঙ্গু কর্নার করা হয়েছে এবং সেই ডেঙ্গু কর্নারে এর মধ্যে ১০ জন ভর্তি আছেন, চিকিৎসা নিচ্ছেন তারা। এবং এর আগে যারা ভর্তি তারা যদিও ডিসচার্জ নিয়ে চলে গেছেন। মেডিকেল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে প্রথম দিকে হয়তো অল্প কিছু ছিল, ২-১ জন, ৪ জন, ৫ জন, এভাবে বাড়তে বাড়তে এখন ১০ জন। কিন্তু মানে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না এরকম সংখ্যাটা কিন্তু অনেক। চিকিৎসকরা যেটি বলছেন যে যতজন হাসপাতালে ভর্তি আছেন তার থেকে কয়েক গুণ কিন্তু বাসায় চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগী। তো সেক্ষেত্রে ডেঙ্গু কিন্তু বাড়ছে, সেটি ঠেকাতে হবে বলছেন তারা, এবং সেজন্য সচেতনতা জরুরি।
বরগুনা পৌরসভায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এতে সুপেয় পানির সরবরাহ না পেয়ে বৃষ্টির পানি সংরক্ষণের প্রবণতা তৈরি হয়েছে জেলার বেশিরভাগ মানুষের। সেসব পানির পাত্র ঢেকে না রাখায় তৈরি হচ্ছে এডিস মশার উৎস, যার ফলে জেলা জুড়ে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফের রিপোর্ট। বরগুনায় ১৯৯৯ সালে প্রায় ৪.৫ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এর মাধ্যমে নদীর পানি শোধন করে সরবরাহ করা হতো পৌর এলাকায়। পৌর কর্তৃপক্ষ জানায়, পরিচালনা ব্যয়বহুল হওয়ায় ২০১০ সালের দিকে বন্ধ করে দেওয়া হয় প্ল্যান্টটি। আমাদের মেশিনপত্র সব পানিতে নষ্ট হয়ে যায়। এরপরে যে ব্যয়বহুল অবস্থা ছিল যে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা সারতে, কিন্তু আমরা সেই পরিমাণ টাকা আমাদের কাছে ছিল না এবং কোনো প্রজেক্টও ছিল না, যার ভিতরে আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা আমরা ঠিক করব। এরপরে যে গ্রাহক আছে তাদের কাছ থেকে, ওই সময় আমাদের মাত্র ৫,০০০ গ্রাহকের মতো ছিল, তাদের কাছ থেকে আমরা যে টাকাটা পেতাম সেই টাকাটা আসলে আমাদের এইটা পর্যাপ্ত পরিমাণ না। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পানি শোধনের জন্য ব্যবহৃত পুকুরটি মাছ চাষের জন্য লিজ দেওয়া হয়েছে। ট্রিটমেন্ট প্ল্যান্টের যে পুকুরটা আমার জানা মতে বর্তমানে পৌর কর্তৃপক্ষ বিগত দিনে লিজ দিয়েছে, সেখানে এখন মৎস্য চাষ হয়। এই অবস্থায় জেলায় সুপেয় পানির সংকট প্রকট হয়ে ওঠে এবং প্রায় প্রতিটি বাড়ির সামনে বালতি বা ড্রামে বৃষ্টির পানি জমিয়ে রাখা শুরু করে মানুষ। পৌরসভা দিয়ে যে পানি দেয় ওই পানি দিয়ে তো রান্না করা যায় না, অর্ধেক খেলে গোসল করা যায় আর তরকারি ধোয়া যায়, যার কারণে বৃষ্টির পানি সংরক্ষণ করিয়া ভাত রান্নার জন্য এবং খাবারের জন্য এটাই সুপেয় পানি হিসেবে আমরা মনে করি। যদি প্ল্যান্টটি চালু হয় তাহলে আজকের এই পানি ধরার কোনো প্রয়োজন হয় না এবং এই সমস্যাগুলো দূর হয়। আইইডিসিআর এর পর্যবেক্ষণে দেখা যায়, যেসব পাত্রে পানি জমিয়ে রাখা হয় সেগুলোর বেশিরভাগ ঢেকে না রাখায় সেই পানি এডিস মশার উৎসস্থলে পরিণত হয়েছে, যার কারণে এবছর জেলায় মহামারী রূপ নিয়েছে ডেঙ্গু। বড় ড্রামে ঢাকনাবিহীন অবস্থায় অথবা মটকায় বালতিতে এগুলা সংরক্ষণ করে। ওখানে আসলে আমরা প্রচুর এডিস মশার লার্ভা পেয়েছি। সবগুলো বাড়িতেই মোটামুটি দেখা যাচ্ছে যে আমরা পুকুরে যেমন মাছ চাষ করি ঠিক ওইভাবেই তারা মশার চাষ করছে। বিষয়টা একটু শুনতে খারাপ লাগলেও কথাটা মানে সত্য যে আপনারা নিজেরাই আমরা ঘরে ঘরে মশার চাষ করার মাধ্যমে কিন্তু আজকে এই পরিস্থিতি আমরা তৈরি করেছি। সুপেয় পানির সরবরাহের জন্য ফের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পৌর প্রশাসক। বৃষ্টির পানি ধরে রাখার নিরুৎসাহিত করার জন্য আমরা মানুষকে আইডিসিআর এর যে একটি সচেতনতামূলক লিফলেট সেটা আমরা মানুষকে বিতরণ করছি ঘরে ঘরে। এর পাশাপাশি আমাদের সারফেস ওয়াটার যেটা আছে সেটাকে ব্যবহার উপযোগী এবং মানুষের পানযোগ্য সুপেয় করার জন্য কোনো প্রকল্প নেওয়া যায় কিনা এই বিষয়ে আমরা আলোচনা করব। দীর্ঘদিন ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ থাকলেও পানি সরবরাহের জন্য বছর তিনেক আগে বরগুনায় 2টি উঁচু জলাধারও নির্মাণ শেষ হয়েছে। শহরবাসীর দাবি, এগুলো দ্রুত চালু করে পানির সমস্যার সমাধান করা হোক। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা। পিলখানা হত্যাকাণ্ডের সাথে বিগত সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দের বিভিন্ন মাত্রায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলমা ফজলুর রহমান। সকালে বিআরআইসিএম ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, পিলখানার ঘটনা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল। সরকার রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে কালক্ষেপণ করায় এবং সশস্ত্র ও অন্যান্য বাহিনী নিষ্ক্রিয় থাকায় নির্বিঘ্নে ওই হত্যাকাণ্ড হয়েছে। এরই মধ্যে কমিশন 15 জন বেঁচে ফেরা কর্মকর্তার সাথে কথা বলেছে। এছাড়া 8 জন রাজনৈতিক নেতার সাক্ষ্য নেওয়া হয়েছে, যাদের 3 জন কারাগারে থেকে 3 জন কমিশনে উপস্থিত হয়ে এবং 2 জন বিদেশে পালিয়ে থাকা অবস্থায় মেইলে নিজেদের বক্তব্য জানিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি। বাইরে যারা পালিয়ে আছেন, আমরা কয়েকটা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা পত্র দিয়েছি। বিষয়টা প্রক্রিয়াধীন আছে। 2 জন পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলেন মির্জা আজম আর একজন হলো নাম, এই 2 জন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়ালি কেটে খাল বানিয়ে ফেলেছে 2টি রিসোর্ট ও রেস্তোরাঁর মালিকপক্ষ। রিসোর্টটি আবার নিজেদেরকে ইকো রিসোর্ট বলে দাবি করে। খাল কাটার পানির স্বাভাবিক গতিপথ পরিবর্তনের পাশাপাশি দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে সৈকত। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার পাঠানো তথ্য এবং চিত্র, ডেস্ক রিপোর্ট। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছুটে আসে দেশ বিদেশের হাজারো পর্যটক।
তবে উদ্বেগের বিষয় হলো সম্প্রতি বালিয়াড়ি কেটে সমুদ্রের স্বাভাবিক পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছে। সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টের উত্তর পাশে ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এবং প্যাসিফিক বিচ রেস্তোরাঁ সম্প্রতি পানি নেমে যাওয়ার জায়গায় বাঁধ দিয়ে চলাচলের রাস্তা তৈরি করে বিচ প্যাসিফিক কর্তৃপক্ষ। এতে ভারী বর্ষণে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। হোটেল কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য বালিয়াড়ি কেটে দেওয়ায় সৈকত 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। কক্সবাজার ঘুরতে এসে দেখলাম যে এখানে কক্সবাজারে একদম সি বিচের মাঝে যেই নালাটা দেওয়া হয়েছে এটা আসলে আর্টিফিশিয়াল ভাবেই আমাদের দ্বারাই তৈরি, একদম নোংরা পানি আসতেছে যেটা আসলে আমাদের এই সি বিচের সৌন্দর্যটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। করে এখানে হাজার হাজার মানুষ গোসল করতে নামতেছে, তো অ্যাকচুয়ালি এখানে আপনার পরিবেশ দূষিত হচ্ছে। এই খালের কারণে রেস্তোরাঁর দূষিত বর্জ্য সাগরে যাচ্ছে বলে জানালেন এই পরিবেশ কর্মী। এখানে যারা ব্যবসা রয়েছে তাদের ইচ্ছা মতো এখানে যে সমুদ্রের দীর্ঘ বালিয়াড়ি, এই বালিয়াড়ি কেটে এখানে ছড়া করা হয়েছে। যে ছড়া থেকে এখানে বিভিন্ন হোটেল মোটর জোনের মলমূত্র সরাসরি সমুদ্রে যাচ্ছে। এই মলমূত্রের সাথে এই পর্যটকরা এই সমুদ্রে গোসল করছে। এদিকে বাদ দেওয়ার বিষয়টি স্বীকার করলেও বালিয়াড়ি কাটার বিষয়টি অস্বীকার করেন 2 রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ব্রিজের পাশে যে প্লটগুলো আছে ওই রাস্তার পানিগুলো প্লটে আসে, প্লট থেকে আবার এই ব্রিজে নিচ দিয়ে চলে এসে মানে এখানে অনেক পানি অনেক বৃষ্টির কারণে মানে একদম জমে গেছে। আমি এখানে বাদ দিছি, আমার এখানে ময়লা পানি যেন না আসে আমার সামনে দিয়ে ভেঙে যায়। এটা পানি এখানে কেন পানি আসবে ভাই? আমার ওই যে ওটা যে দিক থেকে পানিটা নামতে সোজা নেমে যাবে। ওটা এখন 2 বছর ধরে এখানে দিয়ে আমার জায়গা ভেঙে যাচ্ছে। আমার জায়গা রক্ষা করার জন্য আমি এখানে বাদ দিচ্ছি। কেউ নিয়ম বহির্ভূত কাজ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক ও কক্সবাজার জেলা প্রশাসক ও সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আছে, কক্সবাজার পৌরসভা আছে, এখানে প্রত্যেকেই কিন্তু আমাদের তাদের ভিজিলেন্স টিম কাজ করছে এবং যদি কোনো অবৈধ কোনো পন্থায় তারা যদি নিষ্কাশনের ব্যবস্থা করেন এটি উভয় কর্তৃপক্ষের দেখার সুযোগ রয়েছে। জেলা প্রশাসন এই বিষয়টি তদারক করবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড ঠেকাতে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি সচেতন মহলের। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক। বোমা হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়নি বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা মনে করছেন ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে বড়জোর কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পারে। ডেস্ক রিপোর্ট। ইসরায়েল ও ইরান দুপক্ষই 12 দিনের যুদ্ধ শেষে বিজয় দাবি করেছে। ইরানে বিজয় উদযাপন চলছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিজয়কে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে বলে উল্লেখ করেছেন। ইসরায়েল জানিয়েছে তারা এখন গাজায় সামরিক মনোনিবেশ ফেরাবে। মঙ্গলবার গাজায় ইসরায়েলি অভিযানে অন্তত 86 প্যালেস্টাইনি নিহত হয়েছে, যাদের মধ্যে 56 জন ছিলেন ত্রাণপ্রার্থী। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 39,000 ইসরায়েলি ক্ষতিপূরণ দাবি করেছে। যুদ্ধবিরতি ভঙ্গ হলে এর কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার জন্য কাতারকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাইদ ইভানি। ইসরায়েলি গুপ্তচর সন্দেহে 700 জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের বিরুদ্ধে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। তেহরানের এক অনুষ্ঠানে আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে জীবিত এবং সুস্থ অবস্থায় দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ইরান ইসরায়েল সংঘাতে জেনারেল কানিকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। এদিকে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলি পুরোপুরি ধ্বংস হয়নি, বরং কয়েক মাসের জন্য কর্মসূচি পিছিয়েছে। হোয়াইট হাউস এই তথ্যকে সম্পূর্ণ ভুল বলে প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে ইরানের 60% বিশুদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়ামের অবস্থান সম্পর্কে তাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতিতে দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ন্যাটো সম্মেলনে অংশ নিতে দ্য হেগ শহরে অবস্থানকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টার প্রশংসা করেন। তুরস্ক সরকার এক বিবৃতিতে জানায় এই যুদ্ধবিরতি স্থায়ী হবে বলে আমরা আশাবাদী।
আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। প্লাস্টিক দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, একে না ছাড়লে ধ্বংস পিছু ছাড়বে না বললেন প্রধান উপদেষ্টা পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধন। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় ৬ষ্ঠ দিনের বৈঠকে রাজনৈতিক দলগুলো ছাড় দেওয়ার আবারও আহ্বান জানালেন কমিশন সহসভাপতি। বরগুনায় ১.৫ দশক ধরে বন্ধ পানি শোধন প্ল্যান্ট, বাড়িতে ধরা বৃষ্টির পানিতে জেলা জুড়ে বেড়েছে মশা ও ডেঙ্গু, প্ল্যান্ট চালু হবে জানালো পৌরসভা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল।